বাংলাদেশের টি-20 বিশ্বকাপ তো শেষ হয়ে গেছে শুরু হবার আগেই। কিভাবে কোন প্রেক্ষাপটে আমরা ওয়ার্ল্ড কাপ খেলিনি সেটা তো সবারই জানা। আর পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে সুপার 8 পর্বে, সেমিফাইনালে তারা যেতে পারেনি। এই দুটো দল বাংলাদেশ পাকিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে নেক্সট ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে, যেই জন্য পাকিস্তানের 15 সদস্যের স্কোয়াডটা আজকে ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডটাতে অনেক পরিবর্তন, অনেক চমক, অনেক অদল বদল। বাবর আজম, ফকর জামান, সাইম আয়ুব, নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজদের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের তারা বাদ দিয়ে দিয়েছে। ছয় জন ক্রিকেটার নিয়েছে যাদের ওয়ানডে ডেবিউ এখন পর্যন্ত হয়নি। পাকিস্তানের এই রকম পরিবর্তনের কারণটা কি? বাংলাদেশকে কি তারা লাইটলি নিচ্ছে? বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য কি দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে? তাদের কি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ব্যাপার স্যাপার তো রয়েছে না? সবারই তো রয়েছে, বাংলাদেশের মতো রয়েছে। তাহলে পাকিস্তান এইরকম চেঞ্জের ভিতর দিয়ে কি কারণে গেল? স্কোয়াডটা তাদের কেমন হয়েছে? সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি। বাবর আজমের বাদ পড়াটা চমক, নিঃসন্দেহে, এটা যেভাবেই বলেন না কেন। হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি ব্যর্থ হয়েছেন, 4 পর্যায়ে ব্যর্থ হয়েছেন। 6 ম্যাচে যে তিনি ছিলেন সেইখানটাতে 100 রানও করতে পারেননি, মাত্র 91 রান বাবর আজম করেছেন। এমনকি যেই লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে, যেই খেলাতে পাকিস্তানের জিততে হবে, নেট রান রেট একটা পর্যায়ে নিয়ে গিয়ে জিততে হবে যেন তারা সেমিফাইনাল খেলতে পারে, ওইরকম একটা ম্যাচে বাবর আজমকে তারা বাদ দিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতা, হ্যাঁ পাকিস্তান ওই ম্যাচ জিতলো, সেমিফাইনাল খেলতে পারেনি, কিন্তু তারই ধারাবাহিকতায় বাবর আজমকে এই বাংলাদেশের বিপক্ষে সিরিজটা, ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ভাই, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটটা আলাদা। টি-20 ফরম্যাটে বাবর আজম কার্যকর কি কার্যকর না, তিনি চলেন কি চলেন না, এই আলোচনা তো অনেক দিন ধরেই চলছে, অনেক সময় ধরেই চলছে। পাকিস্তান এই বাবর আজমকে নিয়ে চেষ্টা করেছে, বাদ দিয়ে চেষ্টা করেছে, আবার বাবর আজমকে নিয়েছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে তো তিনি দলের একটা মেইনস্টে, তিনি একটা খুব ভরসা করার মতো ব্যাটসম্যান। আপনি যদি এটা হিসাব করে দেখেন যে লাস্ট যে সিরিজটা পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজেও পাকিস্তানের সর্বোচ্চ রান গেটার বাবর আজম ছিলেন। 165 রান তিনি করেছিলেন 3 ম্যাচে। তিনি একটা সেঞ্চুরিও করেছিলেন ওয়ানডে ফরম্যাটে, সেইটা তার 20 নাম্বার সেঞ্চুরি। পাকিস্তানের সর্বোচ্চ ওডিআই সেঞ্চুরিয়ানদের সিংহাসন যেটা ছিল সাইদ আনোয়ার, তার পাশাপাশি বসেছেন বাবর আজম সেই সেঞ্চুরি করে। তো লাস্ট ওয়ানডে সিরিজে যার ওইরকম পারফরমেন্স, টি-20 ওয়ার্ল্ড কাপ ভিন্ন ফরম্যাটের তুমুল ব্যর্থতার কারণে তাকে বাদ দিয়ে দিল পাকিস্তান, এইটা টু সাম এক্সটেন্ট একটুখানি চমকের বলতেই হবে। সাইম আইয়ুবের বাদ পড়াটাও কিন্তু আমার কাছে একটু চমকই লাগে। সাইম আইয়ুবেরও টি-20 ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই কেটেছে। তিনি ওই যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টি-20তে ওই টপ 3-তে 1 নম্বরেও তিনি থাকেন। সেই সাইম আইয়ুব এই ওয়ার্ল্ড কাপে 6 ম্যাচ খেলে 70 রান করেছেন, 5 উইকেট পেয়েছেন, এবং ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে ওই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটাতে তাকেও 11 থেকে ড্রপ করা হয়েছিল। কিন্তু সাইম আইয়ুবের ওডিআই ক্যারিয়ারটা অত পুরনো না, সেই ওডিআইতে কিন্তু তার পারফরমেন্স ভালো। 17টা ওয়ানডে ম্যাচে তার 3টা 50 আছে, 3টা সেঞ্চুরি আছে, 9টা উইকেটও তার আছে। ফলে সাইম আইয়ুবকেও ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যর্থতাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে বাদ দেওয়াটা একটুখানি খটকা লাগে। ফকর জামানের বাদ পড়াটা সম্ভবত তার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচটা, যেইটা সাহেবজাদা ফারহানের সঙ্গে রেকর্ড ওপেনিং পার্টনারশিপ করলেন, নিজেও 84 রানের একটা ইনিংস খেলেছিলেন এই ফকর জামান, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের লাস্ট ওডিআই সিরিজটাতে হাইয়েস্ট রান গেটার আমি বলছিলাম যে বাবর আজম, তার সঙ্গে কিন্তু ফকর জামানও ছিলেন, 165 রান দুইজনেরই। ফলে তার বাদ পড়াটা সম্ভবত ওই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাকিস্তানের একটা গণমাধ্যমে আমি ওইটা দেখলাম। এর বাইরে ওই যে নাসিম শাহদের বাদ দেওয়া হয়েছে, ওগুলা পারফরমেন্সের বিবেচনাতেই আসলে তাদেরকে রাখা হয়নি। মোহাম্মদ নওয়াজকেও বাদ দেওয়া হয়েছে। এখন ইনক্লুড যে করা হয়েছে যে 6 জনকে আনক্যাপড ওডিআই প্লেয়ার, তার মধ্যে একজন সাহেবজাদা ফারহান। এইটাও আবার আপনার কাছে একটু সারপ্রাইজিং লাগতে পারে। সাহেবজাদা ফারহান এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার। ওয়ার্ল্ড কাপের এক আসরে সর্বোচ্চ রান করেছিলেন যে বিরাট কোহলি, তাকে ছাড়িয়ে সাহেবজাদা ফারহানের এখন 383 রান। শুধু সেইটা না, এই ওয়ার্ল্ড কাপে তিনি দুইটা সেঞ্চুরি করেছেন। একটা টি-20 ওয়ার্ল্ড কাপে 2টা সেঞ্চুরি করার রেকর্ড আর কারোই নাই, ক্রিস গেলের রয়েছে, সেটা 2 ওয়ার্ল্ড কাপে 2টা সেঞ্চুরি। সো সেই সাহেবজাদা ফারহানের ওডিআই ডেবিউ কিন্তু হয়নি।
ফলে তার এই ওডিআই ডেবুটা নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটাতে হতে যাচ্ছে। তার সঙ্গে আরও 5 জন আনক্যাপ রয়েছেন, তার মধ্যে মাস সাদাকাত রয়েছেন যিনি লাস্ট বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেছিলেন। শাদ মাসুদ সহ আরও কয়েকজন রয়েছেন যাদেরকে হচ্ছে গিয়ে ডেবুর অপেক্ষা রয়েছেন, এবং ওই 5 জনই ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনস অর্থাৎ এ দলের যে খেলাগুলো হচ্ছে লাস্ট সিরিজটা, সেইখানটাতে পাকিস্তান এ দলকে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ পাকিস্তান এই সিরিজের 3টা ম্যাচে হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 11ই মার্চ, 13ই মার্চ এবং 15ই মার্চ। পাকিস্তান দল বাংলাদেশে আসছে, তারা 8ই মার্চ আসবে শাহিন শাহ আফ্রিদির ক্যাপ্টেন্সিতে। শাহিন শাহ আফ্রিদি ওদিকে ক্যাপ্টেন্সিটা ধরে রেখেছেন, এইটা হচ্ছে গিয়ে সারপ্রাইজিং না। পাকিস্তান ক্রিকেট আসলে সারপ্রাইজিং কি সারপ্রাইজিং কোনটা না ওইটাও একটা কথার বিষয়, মানে আলোচনার বিষয়। কিন্তু আফ্রিদিকে যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানের জায়গায়, সেই ক্যাপ্টেন্সি পাওয়ার পর কিন্তু পাকিস্তানের পারফরমেন্স ভালো। তার ক্যাপ্টেন্সির প্রথম সিরিজটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে 2-1 তারা সিরিজ জিতেছে, এবং পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে যেই সিরিজটার কথা বলছি সেইখানটাতেও 3-0 ব্যবধানে পাকিস্তান জিতেছে। ফলে শাহিন শাহ আফ্রিদি তো এটা কন্টিনিউ করবেনি, এবং সেই দলটাতে 6 জন আনক্যাপড ওডিআই প্লেয়ার থাকলেও অভিজ্ঞ ক্রিকেটারও কিন্তু এখানটাতে রয়েছে। মোহাম্মদ রিজওয়ান যেমন তার জায়গাটা ধরে রেখেছেন, আছেন এই জায়গাটাতে আপনার হচ্ছে গিয়ে হারিস রৌফ, আবরার আহমেদ। ফলে এরকম পাকিস্তানের এই দলটা যে একেবারে দ্বিতীয় সারির দল আমার কাছে সেটা মনে হয় না। এবং বাবর আজম, সাইম আইয়ুবদের বাদ দেওয়াটা আমার কাছে অ্যাবসলিউটলি মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের ব্যর্থতা, ফরম্যাট ভিন্ন হলেও ফর্মটা যেহেতু তাদের পক্ষে নেই, এবং ওয়ার্ল্ড কাপের পরপরই যেহেতু পাকিস্তান এখানে বাংলাদেশে খেলতে আসছে, মাঝখানে অন্য কোনো টুর্নামেন্ট অন্য কোনো সিরিজ টিরিজ নাই, সেই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান ইচ্ছা করে বাংলাদেশের বিপক্ষে প্রথম সারির তারকাদের বিশ্রাম দিয়ে খেলতে আসছে, ওইটা আমার মনে হয় না। ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার ব্যাপার পাকিস্তানেরও রয়েছে, ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেই জায়গাটাতে তারা বেশ সুবিধাজনক অবস্থান। কেমন জানেন, বাংলাদেশ যেমন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2027 সাল, বাংলাদেশ না সব দলকেই আসলে খেলতে হলে, সরাসরি কোয়ালিফাই করতে হলে 2027 সালের 31শে মার্চে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে টপ 9-এর মধ্যে থাকতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে আছে 10 নম্বরে। ফলে আমাদের জন্য 9-এ ঢোকা, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জিতলেই আমরা 9-এর মধ্যে ঢুকে যাব, ওইটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ। পাকিস্তান একটু কমফোর্টেবল জায়গায় রয়েছে, কেননা তারা আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এখন আছে 4 নম্বরে। সো পাকিস্তান ওইটা এফোর্ড করতে পারে। ধরেন বাংলাদেশের বিপক্ষে একটা সিরিজ হারলেও তাদের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সরাসরি কোয়ালিফাই করাটা বিরাট বড় ঝুঁকির মুখে পড়ে যাবে, বিষয়টা সেরকম নয়। তবে আমার কাছে মনে হয় না যে ওইটাকে মাথায় রেখেও তারা কিছু এক্সপেরিমেন্ট করছে যে না ঠিক আছে, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হবে না, সো আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজটাতে কিছু এক্সপেরিমেন্ট করি। সেইটাও আসলে ঠিক পাকিস্তান করছে বলে মনে হয় না। পাকিস্তান ক্রিকেটটা এইভাবেই আগায়, পাকিস্তান ক্রিকেটটা এইভাবেই চলে, আনপ্রেডিক্টেবল। যেমন তাদের মাঠের ক্রিকেট, মাঠের বাইরে তাদের ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল সবই আসলে আনপ্রেডিক্টেবল। যেই কারণে টি-20 ওয়ার্ল্ড কাপের ওই ব্যর্থতাতে আমার মনে হয় বাবর আজম, সাইম আইয়ুবদের বাদ দেওয়া হয়েছে এই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডটা থেকে। এইটা তারা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বাংলাদেশকে, তারা সহজ প্রতিপক্ষ ভাবছে, আমার কাছে সেটা মনে হয় না। হোক পাকিস্তান পাকিস্তানের মতো করুক, বাদ দেখ না বাবর আজমকে, বাদ দেখ সাইম আইয়ুবদের, তো বাংলাদেশের অসুবিধাটা কি? বাংলাদেশের জন্য বরং এইটা আরো সুবিধা। আমি মনে করি যে পাকিস্তান যেই ভাবনা থেকেই এই স্কোয়াডটা গঠন করুক না কেন, যে 15 সদস্যের স্কোয়াড, তার মধ্যে 6টা আনক্যাপড ক্রিকেটার ওডিআইতে, আমি মনে করি যে এই সিরিজটা বাংলাদেশের জয়ের জন্য একটা খুব ভালো অপরচুনিটি। পাকিস্তানের এই দল দেখে আরো ভালো করে সেটা হয়ে গেল বলে আমার কাছে মনে হয়। অবশ্যই আমরা তো এই সিরিজ নিয়ে অনেক কথা বলবো, অনেক আলোচনা করব, আমাদের দলের কি হবে না হবে, কোন কোন জায়গায় ব্যাটেলগুলো খেয়ে, অনেক আলোচনার জায়গা তো আছে, এবং নিশ্চয়ই সেটা করবো। তবে পাকিস্তানের এই ওয়ানডে স্কোয়াডটা দেখে আমার কাছে ভালোই লেগেছে। আমার কাছে মনে হয়েছে এই স্কোয়াডটাকে হারানো বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ। বাবর আজম, সাইম আইয়ুব সহজে স্কোয়াডটা হতো, বা ফকর জামানদের সহজে স্কোয়াডটা হতো, তার চেয়ে এই পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারবে বলে আপনার কি মনে হয় না? আমার সঙ্গে আপনি একমত কিনা জানাতে পারেন।